আমি সংক্ষেপেই বলবো। আমার তো সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান নাই। মানে সিনেমা সবচেয়ে মিথ্যা কথা বললেও বলতে হবে, আমি সিনেমা দেখিও না। তাহলে আপনি কোন অধিকারে এখানে বসেছেন? তো কোচি সাহেবের প্রশংসা করতে হয় যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আলোচনার এই ধরনটা আমি পছন্দ করি, যেটাকে প্যানেল ডিসকাশন বলে ইংরেজিতে। আমরা যখন বলি অমুকে বক্তৃতা করবেন বলে অনেকক্ষণ বলে একজন ঘোষণা করে, তারপরে আরেকজন এসে বলে, এরপর আর এতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে বরঞ্চ আমরা যদি মাইক হস্তান্তর করে আলোচনা করি ভালো হতো। আপনারা যারা বসে আছেন তারা অধিকাংশই আমাদের চেয়ে ভালো বলবেন, কিন্তু অসাধারণ বিনয় এবং সৌজন্যের সাথে আপনারা এই গ্রীষ্মের দুপুরে, এখন তো প্রায় গ্রীষ্মই, শরৎকালীন গ্রীষ্ম, যাও অনেককে আমি ঘুমাতে দেখছি, আমি নিজেও ঘুমিয়ে পড়ছি। কারণ আলোচনা যখন শ্রুতি মধুর হয় তখন ঘুম আসে। আচ্ছা, আমি এখন পুরনো কথাই বলি। কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র কমিশন গঠনের প্রস্তাব নিয়ে কয়েকজন চলচ্চিত্রকার তরুণ, ওরা কি ভেবে জানি না, আমাকেও বললেন আসেন। এই জিনিস আমি কোনোদিন যাই নাই। চলচ্চিত্র প্রকাশনা বিভাগ, ডিএফপি বলে, তারই একটা ভবন, এই কোথায় যেন এটা, বেইলি রোডে, হ্যাঁ। হ্যাঁ, তো সার্কিট হাউস রোডে গেলাম, মানে জায়গা, সেখানে একটা পুকুরও আছে, পুকুরে মাছও দেখা যাচ্ছে। ঢাকা শহরে এত বড় দালানের ভিতর পুকুর! তো একজন প্রাক্তন মন্ত্রীর নাম করলেন, আমি সেই নামটা আর করছি না যেহেতু তিনি দেশে নাই, বেলজিয়াম চলে গেছেন। এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থার একটা দিক। জাতীয় চলচ্চিত্র নীতিমালায় কিছু সংশোধনী প্রস্তাব তারা এনেছেন এবং তারা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে একটা জাতীয় চলচ্চিত্র কমিশন করতে হবে। আমি যেটুকু বুঝেছি তারা 10টা জিনিসের প্রস্তাব দিয়েছেন, 10 ভাগে বিভক্ত করে। আরেকটা হলো একটা চলচ্চিত্র কেন্দ্র তৈরি করতে হবে, আমি যা বুঝলাম। আমার মনে কয়েকটা প্রশ্ন আসলো। আমাদের এখানে যখন পাকিস্তান আমলের মাঝামাঝি 1958 সনের দিকে গুলশান এলাকা গঠন করা শুরু হলো, এই জায়গার নাম ছিল আগে ভোলা, আপনারা যে এখনো ভোলা মসজিদ বলে। সেই যে পরিকল্পনা তারা কোনো, সেখানে তারা একটা হ্রদ করলেন। আপনাদের হ্রদ বললে বলে বুঝবেন না, লেক বলে ইংরেজিতে। এই হচ্ছে বনানী হলো। শুনেছি বনানী নামটা দিয়ে পুরস্কার জিতেছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, এবং তাকে একটা প্লটও দেওয়া হয়েছিল 7 নম্বর রোডে, বৈশাখী পার্কের সামনে। আর ধানমন্ডি, এগুলো আপনারা জানেন কীভাবে হয়েছে। এখানে কোথাও একটা পাবলিক লাইব্রেরির জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি, একটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি। এখন সেখানে সিদ্দিকিস দেখবেন, সেখানে নানা রকমের জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল দেখবেন, সবগুলো হচ্ছে লোকের বসতবাটিতে, অর্থাৎ বরাদ্দ করা বসতবাটিতে স্কুল হচ্ছে। তো সিনেমা হলের প্রশ্নে ওঠে না। আমি ধর্মীয় উপাসনালয়ের কথা তুলছি না, সেটা ভুল ব্যাখ্যা করতে পারে লোকে, কিন্তু মানুষ সমাজ যেটার প্রয়োজন বোধ করে, মানে সমাজের পরিকল্পনাকারীরা যে প্রয়োজন বোধ করে সেটার জন্য জায়গা বরাদ্দ করে। কিন্তু পাবলিক লাইব্রেরির জায়গা বরাদ্দ করে ঢাকা শহরে কেউ বোঝেনি। ঢাকায় একটা পাবলিক লাইব্রেরি আছে বটে শাহবাগে, এবং অন্য জায়গাও থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত খুব জানি না কোন কোন পাড়ায় কে কে আছে, এটা আমার অজ্ঞতা। সিনেমা যেমন দেখি না, পাবলিক লাইব্রেরিতেও যাই না। লাইব্রেরি বলতে আমরা মনে করি এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি, বাংলাদেশের পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আর দু একটা ছোটো ছোটো লাইব্রেরি আছে। বাংলাদেশ ব্যাংক একটা ভালো লাইব্রেরি আছে, বিআইডিএস একটা লাইব্রেরি আছে, এই। তাহলে সিনেমা দেখানোর ব্যাপারে আর কি বলবো। এখন হচ্ছে এইটা একটা দশা। সিনেমা হল আছে আমাদের, কতটা আছে আমি একটা আপনাদের সাথে বক্তৃতা ছোট করার জন্যে একটা বই আমি পেয়েছি। এটা ওই যে কোচি শুরুতে বলেছে মধুপোক প্রকাশ করেছে, যেহেতু মধুপোক একটা ক্ষুদ্র প্রকাশনা সংস্থা, ওই যে আপনার মোবাইল ফোনে বানানো সিনেমার মতো, এটা মোবাইল ফোনে প্রকাশিত বই। এটা আপনারা পড়বেন, আমি বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি, এখন বিজ্ঞাপন সংস্থায় চাকরি করতে হবে, বুঝতে পারছি। তো এই বইতে একটা ছোট দলিল আছে। দলিলটা হচ্ছে 1971 সনে অক্টোবর মাসে জহির রায়হান এবং আলমগীর কবির মূলত তারা একটা সমিতি গঠন করেছেন, অন্যদেরকে ছোট করছি না, নাম করছি। নাম ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি। এখন বাংলাটা বানান লিখতো উ দিয়ে, ব আকার উ, এটা একটা রোগ ছিল বুদ্ধিজীবীদের, তারা বাংলা এভাবে লিখতেন। আর দেশ কথাটা আলাদা ছিল, বাংলা ব আকার উ, ল আকার গ্যাপ, আবার দেশ। চলচ্চিত্র শিল্পী আলাদা শব্দ, ও কুশলী সমিতি। তারা যে দলিল পেশ করেছিলেন সেটা একটু মাজা ঘষা করে 1972 সনের 1 জানুয়ারি, আপনারা এখানে যারা জন্মেছেন অনেকের জন্ম কিন্তু 1 জানুয়ারি। কিভাবে আমরা সকলে 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করি। তো এই দলিলটাও 1 জানুয়ারি 1972 সৈয়দ হাসান ইমামের স্বাক্ষরে একটা পাণ্ডুলিপি পাওয়া গেছে। সেই পাণ্ডুলিপিটা এখানে মুদ্রিত হয়েছে। আমি সেটার কিছু অংশ দিয়ে আলোচনা শুরু করলে বোঝা যাবে। ওনারা প্রস্তাব করেছিলেন, এই দলিলের মূল প্রণেতা হিসেবে উনি বলছেন, এটা মীর শামসুল আলম বাবুর সম্পাদনা করেছেন। বাবুর জন্ম 1971 সনে,
আর এই দলিলটা 1971 সনের, 72 সনের 1 জানুয়ারি বেরিয়েছে। তাতে কি চিন্তা প্রকাশিত হয়েছিল, এটা একটা ঐতিহাসিক তথ্য। যারা ইতিহাসের ছাত্র, আমি বোধহয় সেই অধিকারী এখানে বসেছি আপনাদের সাথে একটা ইতিহাসের আলোচনা করা। এখানে আরেক ঐতিহাসিক বসে আছেন আমাদের সামনে, ইতিহাসবিদ বলা বোধহয় ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খান মাহবুব, খান হলো আমার ভাই নয় কিন্তু বন্ধু মাত্র। তো সেই ভদ্রলোকের ইতিহাস বোধ থেকে আমি একটু বলি। হাসান ইমাম এটা লিখেছেন, মানে নোট লিখেছেন আমাদের বোধহয়, সম্ভবত এটা আমাদের আতিকুজ্জামান রাসেলের লেখা নোট হইতে পারে, ইয়ারও হইতে পারে, বাবুরও হইতে পারে না। এই নীতিমালার আদি সংস্করণ 1971 সালের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। হাসান তৌফিক ইমাম সাহেব এখন মারা গেছেন। এইচটি ইমাম বলতেন যাকে, গত বিভিন্ন নির্বাচনে যিনি প্রধান কারিগর। তিনি বলতেন প্রবাসী বাংলাদেশ সরকার বলে কোনো সরকার ছিল না, অস্থায়ী বাংলাদেশ সরকার, এটা বলতেন উনি। পরে স্বাধীন দেশের জন্য সরকারের নিকট নীতিমালাটি পুনরায় জমা দেওয়ার জন্য সামান্য পরিমার্জনা করে নতুন খসড়া তৈরি করা হয়। এতে সৈয়দ হাসান ইমামের হাতের লেখায় 1 জানুয়ারি 1972 তারিখটি পাওয়া যায়। আমি তার কয়েকটা হাইলাইট বলি। এখন আমাদের তরুণেরা বলছেন জাতীয় চলচ্চিত্র কমিশন, এনারা কি প্রস্তাব করেছিলেন? এটার মূল কারিগরদের মধ্যে একজন হচ্ছেন আলমগীর কবির, আরেকজন তো জহির রায়হান। তাদের প্রস্তাব ছিল, আমি একটু মাঝখান থেকে পড়ছি, সমগ্র চলচ্চিত্র শিল্পকে জাতীয়করণ ও তার ভবিষ্যৎ পরিচালনার জন্য অবিলম্বে ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি নামে একটা সংস্থা সরকারকে গঠন করতে হবে। চলচ্চিত্র শিল্পের সবকিছু নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। এই সংস্থার 7টি বিভাগ থাকবে। আমি দ্রুত পড়ছি। ছবি নির্মাণ বিভাগ, পরিবেশনা বিভাগ, প্রদর্শন বিভাগ, তারা এই রিপিটিশনগুলো করেছেন দুর্ভাগ্যবশত। প্রশিক্ষণ, পাঁচে আপনি না বুঝেন ব্র্যাকেটে লিখেছেন ইংরেজি হরফে, ইনস্টিটিউট বিভাগ। উন্নয়ন বিভাগ, আমদানি ও রপ্তানি বিভাগ, সব শেষে সেন্সর বিভাগ। আর আমাদের বন্ধুরা এখন প্রস্তাব করেছেন কমিশনের অধীনে তারা আবার চলচ্চিত্রের ইয়েকে নিয়ে আসছেন, এই সমস্ত 10টা বিভাগকে নিয়ে আসছেন। তো সেখানে আমি একটু করে বলতে চেয়েছিলাম কার অধীনে কে, এটা তো বোঝা যাচ্ছে না। তারা কমিশনের অধীনে কাউন্সিল নিয়ে গেছেন। আমার মনে হলো কমিশন জিনিসটা কি তারা ঠিক বুঝে উঠতে পারেননি। তো যা হোক, এই আর তাদের দ্বিতীয় পার্থক্য, আমি পার্থক্য দিয়ে আলোচনা করলে আপনার বুঝতে সুবিধা হবে। তো তারা বলছেন কি, এই চলচ্চিত্র কমিশনের যিনি প্রধান হবেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তখন তর্ক হলো সচিবেরা এখন এটা নিয়ন্ত্রণ করবেন। তখন আমি একটু তাদের পক্ষ নিয়ে বলার চেষ্টা করলাম, এটা হলো আমার ফফর দালালি বলে। আমি বললাম না না, যিনি হবেন তার মর্যাদা সচিবের সমান হবে। যেমন প্রধান উপদেষ্টার যিনি সহকারী হয়েছেন এখন, কোচি যাকে পছন্দ করা শুরু, তার দ্বিতীয় প্রিয় দার্শনিক হচ্ছে মাহফুজ আলম। আলাহাবাদের পরে সিভিলাইজেশনাল স্টেট যে করবে তার মর্যাদাও কিন্তু সচিবের সমান। তো এই আমি এইভাবে ওদের রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু কাঙ্গালের কথা বাসি হলেও ফলে না, দেখতে পাবেন। এখানে সরকার বাসি কি বলেছিলেন, এই প্রতিষ্ঠানটি মানে যেটা ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি, পাঁচে আমরা না বুঝি এই জন্য লিখছে এনসিসি। ইংরেজিতে বললেই বুঝি। আমাদের একটা বড় সমস্যা আপনারা আলোচনা করছেন না, আমাদের এই ভাষা সমস্যা। আমি ইতিহাসের পরে দ্বিতীয় হচ্ছে ভাষার ছাত্র বলে দাবি করি। এনসিসি কি? এই প্রতিষ্ঠানটি জাতীয় সরকারের একজন মন্ত্রীর তত্ত্বাবধানে চালিত হবে। আমাদের সিনেমাটোগ্রাফারদের তৎকালীন স্বপ্ন ছিল অন্তত মন্ত্রীর পদমর্যাদারই একজন কেউ এটার প্রধান থাকবেন। বর্তমানে 53 বছর পরে আমাদের চিন্তা একটু নেমেছে, সচিব পর্যন্ত। এখন সচিবের কথা বলি, আমরা সবাই তো আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল। যেমন পুলিশ না থাকলে কি হয় এখন বুঝতে পারছেন। পুলিশ আমাদেরকে অনেক অত্যাচার করে, অনেক চাঁদাবাজি করে, এবং জিনিসের দাম বেড়ে যায়, রাস্তায় ট্রাফিক জ্যাম পুলিশই তৈরি করে, সবই মেনে নিলাম। পুলিশ মাঝে মাঝে আমাকেও 2-1 বার প্রহার করেছে রাস্তায়, যে ভুল দিকে যাচ্ছেন কেন। আমি বলছি রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, বলে তা আপনি তো টেলিভিশনে বড় বড় কথা বলেন, আপনি কেন ভুল বুঝে যাচ্ছেন। পুলিশ একটা উপকার আছে সমাজে, কিন্তু পুলিশ না থাকলে, দাঁত থাকলে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, আপনি পুলিশ থাকলে পুলিশের মর্যাদা বোঝা যায় না। কাজে আমলা থাকলেও আমলার মর্যাদা বোঝা যায় না। এখন আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমলাদের মধ্যে আবার 26 ক্যাডার বিসিএসএ, নিচেরগুলির কথা বাদ দিচ্ছি। তার মধ্যে একটি ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার, আর 25টা, আগে 14টা ছিল, এটা বেড়ে 25টা হয়েছে। এদের উন্নতি হয় 3 নম্বর গ্রেড পর্যন্ত। যেমন ধরো শিক্ষা ক্যাডার, আপনি বহু পিএইচডি দাঁড়িয়ে আপনি বহু কলেজের প্রিন্সিপাল হয়েছেন, আপনি 3 নম্বর গ্রেডে গিয়ে নেমে যাবেন। এখন গ্রেডের উপর একটা সুপার গ্রেড তৈরি করছে আমলারা। সরকারটা যে আসলে আমলারা চালায় তার প্রমাণ, সচিবের একটা সিনিয়র সচিব তৈরি করেছে তারা। এটা আগে ছিল না, আইন করে করেছে তারা। এরকম বহু কাজ করেছেন। এখন আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের দাবি দ্বারা তুলছেন, তাদের দাবির মধ্যে একটা যুক্তি আছে। যুক্তিটা কি?
তারা বলছেন যে আমাদের উপর সর্বোচ্চ যাওয়ার সম্ভাবনাটা তো রাখা উচিত। আমাদের উপরে এসে 4 স্তরের পরে আর কার অনেক উন্নতি হয় না, 4র্থ গ্রেড পর্যন্ত যায়, তারপর উপরে এসে বাকিটা প্রশাসন ক্যাডারের জন্য দেওয়া হয়। যেমন ঢাকা শহর এই প্রশাসন ক্যাডারের ট্রেনিংয়ের জন্য 5টা ইনস্টিটিউট আছে, আর শিক্ষা প্রশাসনের জন্য আছে ওই নাইমের একটা ভাঙা। এগুলো আপনারা সকলে জানেন। এই যে বৈষম্য, এখন সিনেমার যে মানে মন্ত্রী জায়গা সচিব আসবেন, তিনি প্রশাসন ক্যাডার থেকে আসবেন। সিনেমার সঙ্গে জানেন এমন কেউ আসবেন কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ করা যায়। তো সেই জন্য বলে আমলাতন্ত্রের ভিতরেই, যেটাকে বলে সরিষার মধ্যেই ভূত আছে, এইসব কথা আলোচনা না করে আপনি বড় বড় কথা বলতে পারবেন না। পণ্য হোক, পাবলিক গুডস হোক, আমরা একটা রাষ্ট্রের ভিতরে বাস করছি। রাষ্ট্রের কাজ, যদি রাষ্ট্র সিনেমা বানাবে না, সিনেমা আপনি বানাবেন, কিন্তু রাষ্ট্র সেটাকে ইংরেজিতে বলে রেগুলেট করবে। রেগুলে মানে রুল তৈরি করবে, এবং রুল অনুযায়ী চালাবে। আমাদের সংবিধানে তো লেখাই আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আইনের তো অভাব নাই। শাহদিন মালিক সাহেব এইটা বলেই কিন্তু চাকরি হারাইছেন। এখন দেখতে পাবেন। আমাকে জিজ্ঞেস করেন না, মাসুদ কামাল নামক সাংবাদিককে জিজ্ঞাসা করেন। স্বাধীন মালিকের কমিশনের প্রদান করার পর আবার অপসারণ করা হলো, তার প্রধান কারণের মধ্যে এটা হচ্ছে একটা। উনি বলেন আইন তো কাগজের মধ্যে আছে, সেটা বাস্তবায়ন করাটা হচ্ছে আসল সমস্যা। যেমন এক উদাহরণ, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা তো পরিষ্কার দ্ব্যর্থবোধকতাহীন শব্দ হিসেবে লেখা আছে, কিন্তু কোথাও এটা বাস্তবায়িত হচ্ছে না কেন? আমাদের এটাকে, আর লোকে যেন বাংলা ভাষা সম্পর্কে আমাদের যে অবজ্ঞার একটা উদাহরণ, সিভিল সোসাইটি কথা আর বাংলা কেউ করতে পারছে না, কারণ সেটা যে বুঝতেছে না সিভিল সোসাইটি কাকে বলে। এই জন্যই সিভিল মানে হচ্ছে শহুরে, কিউই বলে ল্যাটিন ভাষায়, তার মানে সিভি করে উচ্চারণ, তার মানে হচ্ছে শহর। আগে রাষ্ট্র বলতে শহরে বোঝাতো, সিটি স্টেট কথাটা আসতো। এখন যদি রাষ্ট্র বলতে দেশীয় রাষ্ট্র হয়েছে, গোটা জাতি রাষ্ট্র, কাজে সিভিলের এখন অনুবাদ হবে নাগরিক নয়, ভাবানুবাদ হবে কি জাতীয়। তো সিভিল সিস্টেমে জাতীয় সমাজ, যদি জাতীয় শব্দ পছন্দ না হয়, দেশীয় সমাজ, দেশ জোড়া সমাজ। এই এবং পলিটিক্যাল ইকোনমির অনুবাদ লোকে করতে পারছে না। পলিটি মানে হচ্ছে শহর, এখন সেটা হচ্ছে ন্যাশন। তাহলে পলিটিক্যাল ইকোনমি মানে ন্যাশনাল ইকোনমি। জার্মান ভাষায় তাই বলে ন্যাশনাল ইকোনমি, পলিটিশিয়ান ইকোনমি, দুটাই বলে জার্মান ভাষায়। কিন্তু আমরা এটা অনুবাদ করতে না পারে ইংরেজিতে লিখছি কি রাজনৈতিক অর্থনীতি। আমাদের অর্থনীতিবিদদের সেরা জ্ঞানী যারা, তারাও রাজনৈতিক অর্থনীতি লেখে। তারা বোঝে না যে পলিটিক্যাল মানে কি। এখন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে যে তর্কটা হচ্ছে, কোচি সাহেবের সাথে জায়েদের যে একটা মুষ্টিযুদ্ধ আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটাকে পণ্য সত্তাকে গুরুত্ব দিতে হবে না আমরা পাবলিক গুডস বলবে, এটা হচ্ছে মূল তর্ক। আপনি পণ্য হলেও এটার পাবলিক গুডস ক্যারেক্টার অস্বীকার করতে পারবেন না। সিনেমা মডার্ন থেকে, এখন আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, না শেষ করি, রবীন্দ্রনাথ দিয়ে শেষ করা উচিত। শিল্প বলে একটা কথা আছে। যখন আপনি বলেন চলচ্চিত্র একটি শিল্প, আপনি তার মানে কি করেন বলেন তো? ফিল্ম ইজ এন আর্ট অর ফিল্ম ইজ এন ইন্ডাস্ট্রি, ইংরেজিতে করলে দুটোই করতে পারেন, কিন্তু শিল্প কথা তো দুটো অর্থকে ধারণ করে। এটা জানলে রবীন্দ্রনাথ ঠাকুর তখন কবর থেকে ওইটা আনমোড়া করবেন। উনি তো বলেন কি বানান, কিন্তু দীর্ঘইকার না দিলে আপনি অর্থ করতে পারবেন না। শিল্প শব্দ নিয়ে আপনি বানান বদলাবেন? আমরা যখন চলচ্চিত্র একটি শিল্প, আমরা বলি ইট ইজ এন ইন্ডাস্ট্রি। কিন্তু চলচ্চিত্রতে একটা মডার্ন লেটেস্ট আর্ট, যেটা কোচি সাহেব দাবি করতে চান, এমন আর্ট আর হয় না। কার কার নাম দিয়ে যেন বললেন। তো চলচ্চিত্র সম্পর্কে না বলার আগে আমি বলি আর্ট কি জিনিস। এক বিরাট মনীষী ফরাসিদের নাম আমি বলবো, নাম বললে বিরক্ত করা উচিত, বলে সলিমুল্লাহ খান কারো উদ্ধৃতি না দিয়ে বক্তৃতা দিতে পারে না, কাজে আমি ভিক্টর উগোর নাম বললাম না। উনি বলছে কেন উগো সাহেব, কোচি সাহেবের এই রোগ পাইছি আমি, কোচির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি এটা, তার প্রিয় দার্শনিক আলাপাতি, এটা বলতে হবে। আচ্ছা দেখ, আমার প্রিয় নয়, উনি বলতেন কি, নো আর্ট ইজ এভার ফিনিশড, the art is only abandoned by the artist। ওই উপন্যাস বড় বড় উপন্যাস, আমার টলস্টয়ের উপন্যাস মনে হয় শেষ হয় না, তারপরে দুটো প্রবন্ধ লিখছেন উনি, ওয়ার এন্ড পিসের শেষ দেখেন, তো প্রবন্ধগুলির আয়তন প্রায় 200 পৃষ্ঠা হবে। আর উপন্যাসের দুটো প্রবন্ধ কেন? এটা মানে হচ্ছে কি, ওনার লিখিয়েও মনে হইল না শেষ। তো সিনেমাও তাই কখনো শেষ হবে না, ইনকমপ্লিট কথায় আমার বক্তৃতাও শেষ হবে না। আমি রবীন্দ্রনাথের নিন্দা করে শুরু করলাম যে চলচ্চিত্র একটা শিল্প, তাহলে ইনাদের দিয়ে একটু তুলনা করি, শেষ করি বক্তৃতা। আমার তো বেশি বলার নাই। একজন জিজ্ঞাসা করছে সলিমুল্লাহ খান কোন অধিকারে আজকে এই আলোচনা সভায় আসছেন, এটা সত্যিকারের গুরুতর প্রশ্ন। তো দেখুন, চলচ্চিত্র শিল্প একটি বৃহৎ শিল্প, এটা যে জহির রায়হান এবং আলমগীর কবিরের প্রথম বাক্য, চলচ্চিত্র শিল্প একটি বৃহৎ শিল্প। আচ্ছা, চলচ্চিত্র শিল্প আজ পৃথিবীর সমস্ত দেশে বৃহৎ শিল্প হিসেবে পরিচিত এবং স্বীকৃত। এখন আপনারা এই বাক্য থেকে অর্থ নির্ণয় করবেন, এই কি এর বানান হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? চলচ্চিত্র কি? চলচ্চিত্র হচ্ছে শিল্প, মানে এটা ইন্ডাস্ট্রিতে বলছেন বলে আমার ধারণা, আপনারা ভিন্ন করেন, অসুবিধা নাই। তখন পাঁচে আপনি আমি মারামারি করি, এই জন্য জহির রায়হান এবং আলমগীর কবির পরিষ্কার করে বলছেন
অতিষ্ঠ ক্ষণকাল। 1 নম্বর, মূলধন ও পুঁজি বিনিয়োগের দিক থেকে এটা শিল্প। 2, লোক ও শ্রম নিয়োগের দিক থেকে এটা শিল্প, অনেক লোকের চাকরি হয় এখানে। অর্থকরী ব্যবসার দিক থেকে মানে জায়েদের দিক থেকে, এবং সম্ভাব্য বিদেশি মুদ্রা আয়ের দিক থেকে এটাও মোটামুটি জায়েদীয়। সর্বোপরি এর সুদূর প্রসারী প্রভাব ও জনপ্রিয়তার দিক থেকে এটা হলো কচিবীয়। তারপরে কি, সব দিক থেকে বিচার করে দেখতে গেলেই দেখা যাবে এটা একটা বৃহৎ শিল্প, এটা পণ্য পাবলিক গুডস হবে। এখন এইটা হচ্ছে, যদি আমরা আবার একজন ফিলোসফারের নাম নেই, মানে শিক্ষকের শিক্ষক, আলাবাদীয় শিক্ষকের নাম কি, লুই আলথুসার। আলথুসার বলছেন এটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এটা মানুষের মনকে মন্থন করার একটা দারুণ মেশিন। আপনি কি পছন্দ করবেন, আপনার জনমত কি হবে, সেটা নির্ণয়ের জন্য শিল্প যত বেশি শক্তিশালী হবে তার প্রভাব তত বেশি হবে। এখন এই যে চলচ্চিত্রকে বই বললে লোকে আপত্তি করে, চলচ্চিত্র আসলে বই তো, মানে ছদ্মবেশী বই আর কি। এটা মানুষের মগজ ধোলাই করার দারুণ মেশিন। এটাকে বলতে পারেন মেশিন প্রস্থেসিস, মেশিনের একটি অংশ, যদি আমি ওই মেকানিক্যাল মেটাফর ব্যবহার করি। তো যদিও গত 23 বছর ধরে এই যে আবার অপর আসতেছে, এটা এখন যদি এখন বিধানের রেফার না দিই, একজন বলে বিধান হচ্ছে আমাদের প্রধান, সেই জন্য বলছি বিধানের কথা একটু রেফারেন্স দিই। যদিও গত 23 বছর ধরে পাকিস্তানের শাসক চক্র এই শিল্পের মাধ্যমে প্রতি বছরে ট্যাক্স হিসেবে প্রচুর টাকা আয় করেছে, তবু এই শিল্প সবসময় অবহেলিত হয়েছে। আমি এটা পড়ছি এই জন্য যে পরিষ্কার লেখা কাকে বলে, ক্লারিটি অফ রাইটিং, এটা তার উদাহরণ। বার্ট্রান্ড রাসেল যদি এটা পড়তেন, পছন্দ করতেন। আমাদের অধিকাংশ লোকের আলোচনা, বিশেষ করে অনুবাদ লেখা পড়ে আমি কিছুই বুঝি না। চলচ্চিত্র বিষয়ক পত্রিকা যেগুলো বেরোতো, আমাদের ভাই খসরু থেকে শুরু করে ভাই বিধান পর্যন্ত, উনি সিনেমা দর্শনের সম্পাদক, 3 সংখ্যা বের হয়েছে, অর্ধেক লেখা আমি বুঝি, অর্ধেক বুঝি না, কিছু মনে করেন না স্যার, আমিও তার মধ্যে একজন, আমার লেখা আমি বুঝি না। আমাদের এই দুর্বল লেখার মধ্যে এই লেখার শিল্প হিসেবে আপনারা শিখতে পারেন যারা লিখতে চান নতুন। 2 নম্বর, চলচ্চিত্র শিল্পের ক্ষমতা অফুরন্ত। একে যদি সঠিকভাবে চালানো যায় তাহলে দেশের জনগণের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা, সবকিছুর মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার ব্যাপারে এই শিল্প মাধ্যম বিশেষভাবে সহায়ক হতে পারে ওনারা বলছেন। আমি এখানে বলবো এক নতুন ফুটনোট আকার, আমার বক্তৃতা আজকে ফুটনোট আকারই দেই, কারণ আমি ফুটনোটে লিখে থাকি সাধারণত। সেটা হচ্ছে স্কুল কলেজে আপনারা কারিকুলাম নিয়ে নানা পড়াশোনা করতেছেন না, স্কুল করে কি পড়ানো হয়, নানা বই পড়ানো, ইতিহাসের বই পড়া হয়, সাহিত্যের বই পড়া হয়, চলচ্চিত্র পড়ানো হবে না কেন? পড়ানো মানে ছেলেমেয়েরা চলচ্চিত্র দেখবে এবং তারা সিটে দেখে চলচ্চিত্রের যাকে বলে হোমওয়ার্ক করবে, নিজেরা ছোট বানাবে। আজকাল তো মোবাইল সব শিশুদের হাতে দেওয়া যাবে কিনা এটা তর্ক হচ্ছে। আপনি তো আপনি ক্লাস 1-ও না দেন, আপনি ক্লাস 5 থেকে দিতে পারেন, 6 থেকে দিতে পারেন, সেটা আপনারা ঠিক করবেন। মেক্সিকোর যে উদাহরণ দিয়েছেন সেটা এখানে প্রযোজ্য। তো এটা হলো শিক্ষার একটা অ্যাপারেটাস জনগণের মাথার জন্য। দ্বিতীয় হচ্ছে, এই শিল্পের মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে দেশে ও বিদেশে সর্বত্র সুচারুরূপে তুলে ধরা সম্ভব। সমগ্র জাতির মানসিক চরিত্র গঠন ও তার বিকাশের ক্ষেত্রেও এর শক্তি অপরিসীম। এইটাও আমি বলবো, আপনারা যে তর্কটা করলেন একাডেমিক তর্ক, এই যুগে ট্রান্সন্যাশনাল দিকে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জাতীয় সংস্কৃতি বোঝার কথা হয়তো আমাদের কঠিন হতে পারে, কিন্তু জাতীয় ভাষা একটা বলবো না আমি, কয়েকটা ভাষা আমাদের জাতীয় ভাষা হতে পারে, কোনো সমস্যা নেই। যত জাতি আছে তার তত ভাষা আছে। এখন জাতিসংঘও করছি না, একটা রাষ্ট্র যখন আমরা করেছি, এর পিছনে আমাদের যে মূলনীতি কাজ করেছে এটা কি, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের নীতি। বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর একদিকে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন তার 14 দফা দিয়েছিলেন, আর রাশিয়ার নতুন কমিশনার ভ্লাদিমির ইলিচ লেনিন তারাও বলছিলেন জাতিসমূহের স্বাধীনতাই হচ্ছে এখন আমাদের দাবি। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রথম দাবি কি, উপনিবেশগুলিকে মুক্তি দিতে হবে। রাশিয়া নিজে কয়েকটা উপনিবেশকে রেখে দিয়েছিল, সেই তর্ক পরে হবে, কিন্তু সারা পৃথিবীতে আমরা এর দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যার কারণে 1922 সনে মিশর স্বাধীন হয়েছে। এই ক্রমে 1947-48 সনে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং পরে চীনের স্বাধীনতাটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। এই সারা পৃথিবীতে 60-এর দশকে আমরা আফ্রিকার দেশগুলো স্বাধীন হতে দেখেছি, 1957 সনে ঘানা সহ। তাহলে এই যার পেছনে যদি এই জাতীয় রাষ্ট্রকে আমরা স্বীকার না করি, এইটাকে এখন লোকে অধপতিত রূপকে বলছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ একটা কথার কথা, এটা হচ্ছে আপনি যদি একটা জাতি হন পৃথিবীতে, জার্মানদের যদি জাতি হওয়ার অধিকার থাকে, ফ্রান্সে যদি থাকে, তাহলে বাংলাদেশ এখন থাকবে না। ভারতবর্ষে একটা গন্ডগোল আমরা পড়েছিলাম, ভারতবর্ষ হচ্ছে ভারতীয় জাতি বলে কিছু কি আছে আসলে? ভারত, এটা জিজ্ঞাসা করার একটু উপায়, ভারতীয় ভাষা বলে কোনো ভাষা আছে? ভারতীয় সাহিত্য বলে কোনো আছে? না, ভারতে নানা ভাষা আছে, নানা সাহিত্য আছে, ভারত একটা কনফেডারেশন। আমি যদি বলি এশিয়া বলে কোনো দেশ নাই, কিন্তু এশিয়া একটা মহাদেশ আমরা বলি। আফ্রিকা বলে কোনো দেশ নেই, আফ্রিকা একটা দেশ নয়, আফ্রিকা একটা মহাদেশ।
তাদের নানা ভাষা আছে, আজকে সব লোক এক ভাষায় কথা বলে না, ভারতের সব লোক এক ভাষায় কথা বলে না, তবুও আমরা বলি আফ্রিকান সাহিত্য, এটা আমি দোষের কিছু বলি না। এই যে ল্যাটিন আমেরিকা বলি, কিসের ল্যাটিন আমেরিকা? ল্যাটিন আমেরিকা বলে কোনো দেশ নাই। অর্থাৎ স্পেন এবং পর্তুগালের উপনিবেশ যারা হয়ে এখন স্বাধীন হয়েছে তাদেরকে ল্যাটিন আমেরিকা বলা হয়। এখন ফ্রান্সের উপনিবেশ, তাদেরকেও ল্যাটিন বলা যায়, কিন্তু ইংল্যান্ডেরও কিছু উপনিবেশ আছে, ছিল, জ্যামাইকা প্রভৃতি। তো আপনারা এই সমস্ত যাতনা দেখে বলছি, বাংলাদেশে কিন্তু সেই সমস্যা অনেক কম। তারপরে আপনারা বলতেছেন একটা সিনেমায়, আমার কাছে এটা কিছুটা দুঃখজনক মনে হলো, একটা সিনেমার ভিতরে যদি বিভিন্ন লোক থেকে আপনি লোক ধার করে আনে, তাতে জাতীয় চরিত্র নষ্ট হয় না। সব জিনিসের মধ্যে আপনার যখন কোম্পানির শেয়ারে দেখবেন 51 এবং 59, 51 শেয়ার যারা কন্ট্রোল করে এটা তাদেরই কোম্পানি, অন্যদের বংশধর থাকা সত্ত্বেও। কাজে জাতীয়তা বুঝতে হলে অনেকগুলো বোঝা যাবে। সাহিত্যের ক্ষেত্রে এমবিগুইটি হয় না, আপনি একটি বিশেষ ভাষায় লেখেন, কিন্তু সিনেমার ক্ষেত্রে হচ্ছে কেন? সিনেমা তো ডাব করা যায়, তারপর আমরা মৌলিক কোন ভাষায় নির্মিত কথা বলি, এই আমি মনে করি এটা অনেকটা কূটতর্ক। তাহলে সিনেমার তাহলে জাতিটা কি? মুক্তিযুদ্ধ নিয়ে 70-এর দশকে যে ছবিগুলো হয়েছে, ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ধীরে বহে মেঘনা, এই ছবিগুলো আমি দেখেছি। এখন না দেখলে একটা ছবি দেখতাম। ধীরে বহে মেঘনার মধ্যে যে আরএম কবিরের ফ্যান্টাসি ছিল, দুই বাংলা বুঝে আবার এক হয়ে যাবে, তার কাছে বড় সমস্যা ছিল 1947-এর দেশভাগের ফলে, যে যারা চলে গিয়েছিল হিন্দু পরিবার, তারা এখন আবার দেশে ফিরে আসবে, এই ফ্যান্টাসিটা মেঘনার মধ্যে লঞ্চে চলতে চলতে আলাপটা করে। এটা ধীরগতির সিনেমা, সিনেমা হিসেবে ভালো, হয়তো ব্যবসা হিসেবে সফল হয়নি, কিন্তু তার রাজনৈতিক বক্তব্যটা ছিল অনেক বেশি দূরগামী। মানে অর্থাৎ উনি বাংলাদেশের মুক্তির মধ্যে দুই বাংলা পুনরেকত্রীকরণের সম্ভাবনা পরীক্ষা করেছিলেন, ভাবগত পরীক্ষা। কিন্তু অনেকে এটা মনে, আর অরুণোদয়ের অগ্নিসাক্ষী ওরা 11 যেগুলি করছে কি মানে হচ্ছে, বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানিরা কিছু বাঙালি মেয়েকে ধর্ষণ করেছে এবং তাদের রক্ত দিয়ে অরুণোদয়ের অগ্নিসাক্ষীর মধ্যে বাংলাদেশের ম্যাপ লিখতেছে। এটা সমালোচনা করেছেন আলমগীর কবির এবং আহমদ ছফা। বলছে মুক্তিযুদ্ধ বলতে তারা মনে করেছে সিরিজ অফ রেপস। এখনো এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত আর 4 লক্ষ মা বোনের ইজ্জত, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সারমর্ম। একটা জাতি কি করে গড়ে ওঠে, কি কারণে আমরা ভারতবর্ষের মধ্যে একটা নবীনতম জাতি, কি করে আমরা সারা ভারতবর্ষের জন্য, শুধু পূর্ব ভারতে নয়, উদাহরণ স্থাপন করবো একটা জাতীয় স্বাধীনতা, সেই প্রকল্প বুদ্ধিজীবী ধরতে পারে নাই। আহমদ ছফার প্রিয় দার্শনিক এখনকার হচ্ছে মাহফুজ আলম, যে কি বলল, আহমদ ছফা বলেছিলেন বুদ্ধিজীবীরা বুঝতে পারেনি 1971 সালের মুক্তিযুদ্ধের চরিত্র কি। কথাটা তো সত্য, এবং সেটাকে ধার করে মাহফুজ আলম এখন বলছেন এই যে গত 5 আগস্টের অভ্যুত্থান এবারের বুদ্ধিজীবীরা বুঝতে পারেননি, অন্তত সরকারপন্থী বুদ্ধিজীবীদের কথা বলে তারা বুঝতে পারেননি, এটা বোঝাই যাচ্ছে। আপনারা যারা বুঝে আছেন তারা সকলে বুঝতে পেরেছিলেন, সকলে আমরা সাহস করে কিছু বলতে পারিনি। তো সেই জন্য বলি 1971-এর যে প্রেরণা, সেটার উপর এখন নানা রকমের উপপ্লব হচ্ছে, কিন্তু বিপ্লব আর উপপ্লব এক জিনিস নয়। ও তারা মনে করছে কি জাতীয় সঙ্গীত বদলাইতে হবে, কিন্তু 1971-এর যে অর্জন সেটাকে সে বুঝতে পারে না বলে কথা সে বলছে। এবং একই কথা আমি বলবো, 1947-কে বুঝতে পারে না 71-এর বিপ্লবীরা, বলছে কি দেবটা এটা 47-এর কমপ্লিট নেগেশন মনে করেছিল, তা নয়। এমনকি আমরা এখনো বুঝতে পারিনি 1905 সনের বঙ্গভঙ্গের অর্থটা কি ছিল। এখনো পশ্চিমবঙ্গের ভাষায় ব্যবহার করি আমরা বঙ্গভঙ্গ, কিন্তু পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ তৈরি হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকায়, যেটা ভাই গিরিশচন্দ্র সেন, এই নরসিংদের কোরআনের বাংলা অনুবাদকদের মধ্যে প্রথম, তিনি বলেছিলেন যে ঢাকায় রাজধানী হয়েছে, এটা একটা নতুন ঘটনা। আমরা তো বলতে পারতাম পূর্ববঙ্গে একটা নতুন দেশ সৃষ্টি, তা না বলে এখনো আমরা বঙ্গভঙ্গে বলি। আমরা বলতে কি বুঝি, বদরুদ্দিন উমরও বলেন, উনি তো বর্ধমান থেকে এসছেন। এখন আমাদের বামপন্থীরাও এটাকে 1905 সনের বঙ্গভঙ্গের ঘটনাটাকে সাম্প্রদায়িক বলে। বঙ্গভঙ্গ হ্রদের ঘটনাটাই বরঞ্চ সাম্প্রদায়িক হয়েছিল 1912 সনে 11 সনে। তো 1947-এ সেটারই পুনরুজ্জীবন হয়েছে জিন্নার ভাষায়। এখন জিন্নার নাম নিলে মনে করবে পাকিস্তান বাংলাদেশ রেডিওতে উর্দু প্রচার করতেছে, ইতিহাসের ক্ষেত্রে এটা করা যাবে না। জিন্না কি বলেছিলেন, মেইনড, মিউটিলেটেড অ্যান্ড মথ ইটেন পাকিস্তান আমাকে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের জন্য তারা কলকাতা দাবি করেছিল, ওই যে এর মতো বার্লিনের মতো ভাগ করা শহর, এটা ভারতেরও থাকবে পাকিস্তানেরও থাকবে, কারণ কলকাতা তো কমন শহর। সেই দাবি গৃহীত হয়নি, অন্য কথা বাদ দিচ্ছি আমি। সেই জন্য বলি 1947 সনের মর্ম 71 সনের মহাবিপ্লবীরা বুঝতে পারেন নাই। এখন পরাজিত বা পলাতক বলে বলতে চাচ্ছি না, নাসিরুদ্দিন সৈয়দ বাচ্চু, তার সাথে আমার আলাপ হয়েছে, মুক্তিযোদ্ধা। ওনারা 47-টাকে পুরোপুরি নেগেট করে বাংলাদেশ স্বাধীন করছেন মনে করেন। আসলে না, এটা হলো জার্মান দার্শনিক হ্যাগেলের ভাষা, এটাকে সাবলেট করে বাংলাদেশ হয়েছে, মানে এটাকে ক্রিটিক করে, এটার শ্বাসটা ফেলে দিয়ে মজ্জাটা নিয়ে তার একটা বই প্রমাণ কি, সীমান্তটা তাই আছে। 47-এ র্যাডক্লিফ অ্যাওয়ার্ডে যে সীমান্ত মোটামুটি সেটাই ছিল, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা বাদ দিলে।
সেই জন্য অনেক সময় ইতিহাসের যে ধারাবাহিকতা, ইতিহাস উল্লম্ফন আছে কিন্তু ধারাবাহিকতাও আছে। তো বর্তমানে বুদ্ধিজীবীরা যেহেতু এই সময় কিছু বলে না, তাহলে জাতীয় সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা মনে করে কি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদ, তাহলে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিতে হবে। তো এখন আপনি গর্দ, সমস্ত দেশে কিছু বিভিন্ন প্রাণী থাকে, চিড়িয়াখানা নানা প্রাণী থাকে না, আমাদের মতো নানা প্রাণী আছে, অনেকে বোঝে না। তো আপনি সেটাকে অনুকরণ করতে পারবেন না। এগুলো হচ্ছে উপপ্লব। বর্তমানে যে হচ্ছে, আমরা এখন কি বলি, এখন একটা সংকটে আছি। সংকটটা কি? পুরাতনের মনে হচ্ছে শেষ হয়েছে, কিন্তু নতুনের একেবারে জন্ম হয়নি। এই ধরনের অবস্থাকে সংকট বলে। দ্য ওল্ড ইজ ডাইং বাট দ্য নিউ ইজ নট ইয়েট বর্ন। মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসার সময় যে সংকট হয়, সেটা এক ধরনের সংকট। হয়তো মায়ের প্রাণ বাঁচবে, অথবা মা মারা যাবেন। অনেক সময় মাও মারা যান, শিশুও মারা যান। অনেক সময় শিশু জন্মগ্রহণের পরে মা মারা যান। আমরা এখন কোথায় আছি জানি না। তো বর্তমানে একটা আমরা সংকটাপন্নের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে মাত্র 45 দিন, লোকে 40 পালন করেছে 5 দিন আগে। তো 2 মাসের মধ্যে কি হবে আল্লাহ মালুম, বুঝতে পারছি না। খুবই সংকটের মধ্যে আসলে আমরা আছি। আমাদের এটাকে ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে পারছি না, কিন্তু সরকার যাই হোক না কেন, দেশ যাই হোক না, এই দেশটা আমাদের থাকতে হবে। মানে ব্যক্তিগতভাবে আপনি আমি না থাকতে পারি, আমাদের দেশ থাকতে হবে। তাহলে কিসের ভিত্তিতে আমরা থাকবো? এটাই আমাদের জাতীয়তা। আমরা কি পাকিস্তানের মধ্যে ফিরে যাব? আমরা কি ভারতের মাতৃগর্ভের মধ্যে ফিরে যাব? অনেকে বলছিল, আমাদের বাচ্চু ভাইরা বলতেন, সম্মান করেই বলছি, যে 1971 দ্বিজাতি তত্ত্বকে মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু দ্বিজাতিত্বকে মিথ্যা প্রমাণ করার মানে সত্যটা কি? তাহলে এক জাতি তত্ত্ব? তা তো নয়। তাহলে আর বাকি থাকে কি? অনেক জাতি তত্ত্ব, বহু জাতি তত্ত্ব। ভারতবর্ষ বহু জাতির একটা মহাদেশ। সেখানে আমাদের জাতি হিসেবে বেঁচে থাকার একটা যৌক্তিকতা আছে, একটা দাবি আছে, আমাদের একটা ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে। যদি চলচ্চিত্রে আমাদের 300 বছরের ইতিহাস নাও থাকে, যাই দুঃখ করবেন না, আমাদের 30 বছরের তো আছে, 53 বছরের তো আছে। সেটাই বলছি যে, কিন্তু অতীতে এই শিল্প মাধ্যমকে সম্পূর্ণ ভুল পথে পরিচালনা করা হয়েছে। জহির রায়হান এবং আলমগীর কবির লিখছেন, জাতিকে ধ্বংস করার ইচ্ছায় এবং জাতীয় চরিত্র, সংস্কৃতি ও রুচি প্রতিটি ক্ষেত্রে একটা বিকৃতির জন্ম দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে চলচ্চিত্র মাধ্যমের অফুরন্ত শক্তি। তো এরা কারা করে? এখন ওনারা যে থিওরিটিক্যাল জ্ঞান দিয়েছেন, ওদিন কাজী হায়াত উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র কমিশন বিষয়ক আলোচনায়। সেটা আমি ভেবেছিলাম জাহিদকে ওরা বলতে দেবে, জাহিদকেও বলতে দেয় নাই, বিধানকেও বলতে দেয় নাই। কোচি এই জন্য হয়তো এই ষড়যন্ত্র করেছেন আজকে। আমাকে বলতে দিয়েছিল, কোচিও বলেছিলেন। সেটা হচ্ছে কিভাবে আমরা একটা গোটা চলচ্চিত্র শিল্পকে কনসেপ্ট করব। তার 3টা পার্ট দেখিয়েছে ওরা। কি কি? উনি বলছেন, গুটি কয়েক পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ী ও তাদের পূর্ববঙ্গীয় দালালদের হাতে লাঞ্ছিত ও শোষিত চলচ্চিত্র শিল্প তার কর্মীরা। মনে রাখবেন, এই দলিলটা লেখা 1971-এর মাঝামাঝি কলকাতায় বসে। চলচ্চিত্র তৈরি করে এক শ্রেণীর লোক, আচ্ছা, চলচ্চিত্র পরিবেশন করে আরেক শ্রেণীর লোক, চলচ্চিত্র প্রদর্শন করে ভিন্ন এক শ্রেণীর লোক। মূলত চলচ্চিত্র শিল্পের 3টি শ্রেণী বিভাগ করা যেতে পারে। প্রথম ভাগ নির্মাতা, দ্বিতীয় জন পরিবেশক, তৃতীয় জন প্রদর্শক। এখানে প্রডিউসার কথাটা পরিষ্কার করে লেখেননি, আমি আপনারা পড়লে বুঝেন এটা একটু পরিষ্কার নাই। চলচ্চিত্র যারা তৈরি করেন তাদের মধ্যে রয়েছেন প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও নানা বিভাগীয় কলাকুশলী। এই সবাইকে উনি নির্মাতা বলেছেন, মানে প্রযোজকের ভিতরে ঢুকিয়েছেন। সমগ্র শিল্পে এদের অবদান সবচেয়ে বেশি এবং এদের সংখ্যাও সবচেয়ে বেশি, অথচ শ্রেণী হিসেবে এরা হচ্ছেন সবচেয়ে বেশি অবহেলিত ও শোষিত। দ্বিতীয় কি, পরিবেশকরা হচ্ছেন এক ধরনের দালাল, ছবির নির্মাতা ও প্রদর্শকদের মাঝখানে যার অবস্থিতি। এরা অগ্রিম হিসেবে কিছু টাকা ছবির নির্মাতাকে দেন এবং তার বিনিময়ে একটা বিশেষ ধরনের সুদের ভাগ বসান ও ছবির পরিবেশন সত্ত্ব কিনে নেন। প্রদর্শকরা হলেন ছবির রাজ্যে সম্রাট। একটা বাক্য, একটা প্যারাগ্রাফ। যারা পত্রিকায় কাজ করেন তাদেরকে দেখাইতে হবে না, আর যারা পত্রিকা নালিকা পরীক্ষার খাতায় লেখেন তাদের শেখার আছে, মাঝে মাঝে বাক্য ছোট করতে হয়। তারপরে হলে এদের লাভ ছাড়া কোনো লোকসান নেই। মোটামুটি একটা পুঁজি খাটিয়ে এরা একটা প্রেক্ষাগৃহ তৈরি করেন এবং সেই প্রেক্ষাগৃহে যে কোনো ছবির প্রদর্শন লব্ধ আয়ের শতকরা 50 ভাগ তারা পান। এখনো তো আরো বেড়েছে। কাজী হায়াত যা বললেন যে 80 ভাগ কেটে রাখে, অসাধারণ ব্যাপার। বাকি 50 ভাগ তারা পরিবেশককে দেন এবং এই দেয়ার ব্যাপারটাও নিয়মিত নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ছবি মুক্তির পর 2-3 বছর কেটে গেছে, তারপর নানা কিস্তিতে ছবির বিক্রয় লব্ধ অর্থ পরিশোধ করা হয়েছে।
এতে করে দেখা গেছে ছবির নির্মাতারা একটি নয় দুটি শ্রেণী দ্বারা শোষিত হয়েছেন। ধরা যাক একটি ছবি তৈরি করতে মোট 3 লক্ষ টাকা লাগে। আপনাদের কাছে এটা হাস্যকর লাগবে, তখন বড় ছবির জন্য এই টাকাই তারা মনে করেছিলেন স্বাভাবিক। নির্মাতা তার পকেট থেকে 2 লক্ষ টাকা খাটালেন, পরিবেশক 1 লক্ষ টাকা অগ্রিম দেওয়ার বিনিময়ে ছবির পরিবেশন সত্ত্ব নিয়ে নিলেন। তারপরে কি হবে? ধরা যাক 3 লক্ষ টাকা মূলধনে তৈরি ছবিটি প্রদর্শনীর পর 9 লক্ষ টাকার ব্যবসা করলো। এই 9 লক্ষ টাকা থেকে সরকার পেল 3 লক্ষ টাকা ট্যাক্স হিসেবে। বাকি 6 লক্ষ টাকা হিসেব থেকে সর্বনিম্ন 3 লক্ষ টাকা প্রদর্শকদের পকেটে চলে গেল। অবশিষ্ট 3 লক্ষ টাকার উপর পরিবেশকরা সর্বনিম্ন 25 টাকা হারে তাদের দালালি বাবদ কেটে নিয়ে গেলে থাকে 2,25,000 টাকা। এই টাকার মধ্যে থেকে গড়ে 50,000 টাকা পরিবেশকরা প্রচার ও অন্যান্য ব্যয় বাবদ কেটে নেওয়ার পর থাকে 1,75,000 টাকা। এই 1,75,000 টাকার মধ্যে থেকে পরিবেশক তার মূলধন 1 লক্ষ টাকা কেটে নেওয়ার পর বাকি রইল মাত্র 75,000 টাকা। 2 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে ছবির নির্মাতা যে ছবিটি তৈরি করলেন, সেই ছবিটি 9 লক্ষ টাকা ব্যবসা করার পরেও ছবির নির্মাতা নোকসান দিলেন 1,25,000 টাকা। 2 লক্ষ টাকা খাটিয়ে তিনি 75% মাত্র। ওনাদের এটা হলো মানসিক অঙ্ক আর কি, মানুষাঙ্ক। প্রদর্শক পেলেন 3 লক্ষ টাকা, তার মূলধন ও খরচের দিক থেকে বাদ দিলে গড়ে 1.5 লক্ষ টাকা মুনাফা। আচ্ছা, পরিবেশক মূলধন তুলে লাভ করলেন প্রায় 1 লক্ষ টাকা, নির্মাতা নোকসান দিলেন 2 লক্ষ টাকা খাটিয়ে 1,25,000 টাকা। এটা পুনরাবৃত্তি। যে 75,000 টাকা কাগজে কলমে তার ভাগে এলো, সে টাকাটাও পরিবেশকের হাত থেকে পাওয়া একটা অনিশ্চিত ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিবেশকরা 2-4 হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ করে ফেলেন। এইভাবে গত 23 বছর ধরে পরিবেশক ও প্রদর্শকরা চলচ্চিত্র নির্মাতাদের শোষণ করে এসেছেন। শুধু তাই নয়, প্রদর্শক ও পরিবেশকরা যেহেতু মুনাফার কথাই শুধু চিন্তা করেন, সেই হেতু ছবির মান উন্নয়নের ব্যাপারে তারা একটু মাথা ঘামান না। জনগণের রুচি উন্নত করার চেয়ে বিকৃত করার দিকেই তাদের প্রচেষ্টা বেশি। এখানে অনেকগুলো কথা বাদ পড়েছে, মানে জাতীয় বোধ তৈরি করা। ওই উর্দু ছবিতে শুরু হয়েছিল না, কারদারের জাগ হুয়া সাবেরা, এরকম। সেখানে উর্দু বাংলার একটা প্রতিযোগিতা ছিল, যে কারণে 60-এর দশকেই এই বাংলা কাহিনী নির্ভর চলচ্চিত্র শুরু হলো। এবং সেখানে আমাদের বাংলা সাহিত্যটা কি, এইটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। যদি ময়মনসিংহ থেকে আবিষ্কার না হতো 1920-এর দশকে, যে কারণে হোক, ইস্টার্ন বেঙ্গল ব্যালান্স নামে এটা ইংরেজি অনুবাদে অনেক প্রচার হয়েছে, তারপরেও সেটাকে পুরাপুরি, যেমন ধরেন বাংলা সাহিত্যের বিখ্যাত ইতিহাস লেখক হচ্ছে সুকুমার সেন, তার বইতে এটা কোনো জায়গা নাই। তিনি বলছেন এগুলো হচ্ছে জাল, এগুলিকে জাল একটিপন করার চেষ্টা করেছেন তিনি। দীনেশচন্দ্র সেন 1938 সনে একটা চিঠি লিখেছেন শহীদুল্লাহ সাহেবকে, শহীদুল্লাহ সংবর্ধনা গ্রন্থে এটা পাবেন। সেখানে বলছেন যে ভাই, এখন এই চিঠিটা গোপন রাখেন। কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে বের করে দিয়েছেই, এই ময়মনসিংহ থেকে তারা স্বীকার করেন না। জুসান জাবাবিতেল বলে এক ভদ্রলোক প্রাগের, তিনি একটা থিসিসে লিখছেন দ্য প্রবলেম অফ অথেন্টিসিটি অফ দ্য বেঙ্গলি ফোক ব্যালাডস অফ ময়মনসিংহ। সেখানে উনি দেখাচ্ছেন যে না, এগুলি ঠিক মানে নকল নয়, যে অভিযোগটা করেছেন সুকুমার সেন। এবং এইটা যে বাংলাদেশের লোকের সৃষ্টিশীলতার একটা প্রকাশ, এখনো এলিট সাহিত্যে এটার কিন্তু স্বীকৃতি হয় নাই। এটা ময়মনসিংহ ভাষায় লেখা, আঞ্চলিক ভাষায় লেখা, অনেক ত্রুটি আছে, বিশেষ করে কিশোরগঞ্জের ভাষা। আর একইভাবে অথচ এলিট ভাষায় যে বাংলা সাহিত্য লেখা হয়েছে অন্তত 400 বছর ধরে চট্টগ্রাম অঞ্চলে, সেটা শাহ মোহাম্মদ সগীর থেকে আলী রাজা পর্যন্ত, আমি 400 বছরের ইতিহাস নির্ণয় করেছি। সেখানে দেখবেন আব্দুল হাকিম হচ্ছে তার মধ্যে সর্বশেষ দুর্বল লেখক তুলনামূলকভাবে 17 শতাব্দীর। এইটা গোটা বাংলা সাহিত্যের ইতিহাসে স্বীকৃত হয়নি। তাহলে আবার বাংলা জাতীয় সংস্কৃতির কথা কি করে বলবেন? ধর এখন প্রশ্ন, জাতীয় সংস্কৃতি কাকে বলে? আমরা যখন এখন যদি হোমারের উপন্যাস নিয়ে আলোচনা করি, ইকারুসের আকাশ যখন লেখেন শামসুর রহমান, এটা জাতীয় সংস্কৃতির বাইরে বলে কেউ বলেন না। তিনি যদি লেখেন বাইবেলের কাহিনী নিয়ে, স্যামসন নিয়ে কবিতা লেখেন, আমরা জাতীয় সংস্কৃতির বাইরে বলে। মুক্তিযোদ্ধাদের তিনি স্যামসনের সাথে তুলনা করেছেন, ভালো জিনিস। কিন্তু আমাদের সাহিত্যে যখন সয়ফুলমূলক বদিউজ্জামান লেখা হয়, সত্যিমনা ও লোর চন্দ্রাণী, অথবা এমনকি উত্তর ভারতের পদ্মাবতী, তখন লোকে মনে করে এগুলি বিজাতীয়। এখনো লোকের প্রতি এগুলি বিজাতীয় সাহিত্য। এখন ধরেন ইউসুফ জুলেখা নিয়ে জার্মানিতে 2 মহাযুদ্ধের মাঝখানে 15 বছর ধরে সাধনা করে, মানে মুদ্রিত পাতায় প্রায় 3000 পৃষ্ঠা হবে বই লিখেছেন জোসেফ অ্যান্ড হিজ ব্রাদার্স, ইংরেজি অনুবাদে বলছে টমাস মান, নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক।
সেটা কেউ বলে না যে জার্মান সংস্কৃতিকে তিনি কলুষিত করতেছেন, সেমিটিক সংস্কৃতি আমদানি করে। আমাদের এখানে ইউসুফ জুলেখা নিয়ে যখন লেখা হলো, শাহ মোহাম্মদ সগিরের প্রথম উপন্যাস, এটা পঞ্চদশ শতাব্দী বা বেশি যদি দেরি করে বলে 16 শতাব্দীর, এইটা নিয়ে লোকের বলে যে কি এগুলি তো বিদেশি সংস্কৃতি আমদানি করছেন। এই যে বাঙালি মুসলমানের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, দুদিক থেকেই, বাঙালি হিন্দুর ইনফেরিয়রিটি কমপ্লেক্স কল্পনা না করে আপনি বাঙালি মুসলমানের ইনফেরিয়রিটি কমপ্লেক্স বুঝতে পারবেন না। কাজে সাহিত্যের ক্ষেত্রে যে সমস্যা আমাদের আছে, এইটা যেহেতু আমরা কোনো রকম মোকাবেলা করি নাই, তো চলচ্চিত্রের ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র কি হবে সেই প্রশ্ন আমাদের মোকাবেলা করতে হবে, এবং সেখানে আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি। আমাদের জাতীয় ভাষাটা কি? নাম তো দিয়েছেন বাংলা, বাংলা তো এক ভাষা নয়, বাংলা তো বহু ভাষা। অর্থাৎ ভাষার মধ্যে, ভাষা বলতে বোঝাচ্ছে এক ভাষার বহু রেজিস্টার থাকে, সাধু ভাষা, চলিত ভাষা, এছাড়াও নানা আঞ্চলিক ভাষার রেজিস্টার থাকে। কোনটা যে জাতীয় ভাষা হবে এটা হচ্ছে মুভিং টার্গেট, আমরা মুভিং অ্যাভারেজ বলে স্ট্যাটিস্টিক্স যারা করেন, আপনি যখন একটা নতুন সংখ্যা যোগ করবেন তখন অ্যাভারেজ ক্রমশ বলতে থাকবে। এটা প্রজেক্ট করলে দেখা যায় ভাষার যে একটা মুভিং অ্যাভারেজ আছে এটা সবসময় পরিবর্তনশীল, ভাষার ইকুইলিব্রিয়াম সবসময় পরিবর্তিত হয়। ভাষা মানে স্থির কিছু নয়। তো চলচ্চিত্র সম্পর্কে স্থির করবো কি করে? চলচ্চিত্রের ভাষা সম্পূর্ণ ভিন্ন কথা, আলো আঁধারের ভাষা, কিন্তু সেটাও ভাষাই, কিন্তু ওই ভাষার ব্যাকরণ যেটা আমি জানি না। যেমন স্বপ্ন একটা ভাষা, স্বপ্ন আমি পড়তে পারি না, এই জন্য ফ্রয়েড সাহেব স্বপ্নের ব্যাখ্যা করে নতুন বই লিখেছেন, ওই ভাষাটা আবিষ্কার করতে হয়। আচ্ছা, আমি শেষ করি তাহলে। এইভাবে তিনি হিসাবটা দিলেন, আর বলবো না। তখন উনি বললেন আমরা চলচ্চিত্র জাতীয়করণের সুফল কি? এখন আপনার কাছে এটা ইউটোপিয়ান মনে হবে, জাতীয়করণ করে কি লাভ হবে, এই অংশটা আমি স্কিপ করলাম। আপনারা দয়া করে বইটা সংগ্রহ করে পড়ে নিয়েন। কিভাবে জাতীয়করণ করা সম্ভবপর এই অংশটুকু বলি। প্রথমত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্র নিয়ে ভাবা যাক। বাংলাদেশে বর্তমানে ছবি তৈরির একটাই প্রধান এবং বৃহৎ স্টুডিও রয়েছে, এর নাম চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। আপনার এই বাংলা নামও আমরা ব্যবহার করি না, এফডিসি বলি। ওইটাকে কি বলে, ফিল্ম অ্যান্ড পাবলিকেশনকে কি বলে, ডিএফপি। বাংলাদেশে ইংরেজির যে চল, এটা এই বাংলা ভাষার মুভিং টার্গেট, এগুলো এখন বাংলা হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে এটা একটা আধা সরকারি প্রতিষ্ঠান, এখানে যেসব যন্ত্রপাতি রয়েছে তাতে বছরে 40টি ছবি অনায়াসে তৈরি করা সম্ভবপর। আমি এগুলি অথেন্টিকেট করতে পারবো না, যেহেতু ব্যাপারে আমি ক অক্ষর গো মাংস। এই স্টুডিওটি জাতীয়করণ করতে সরকারের কোনো খরচা হবে না। কেন জাতীয়করণ করা দরকার এটা বলছেন? ম্যানেজমেন্টের জন্য। দেশের যে সমস্ত শিল্পী ও কলাকুশলী রয়েছেন তাদের মধ্য থেকে পশ্চিম পাকিস্তানি দালালদের বাদ দিয়ে বাকি সকলকে একটা নির্দিষ্ট রোজগারের নিশ্চয়তা দিতে হবে। এখান থেকে একটা জিনিস আমি শিখলাম, পরের বাক্যটা আমাদের শেখার মতো। সর্বনিম্ন ও সর্বোচ্চ রোজগার নির্ধারিত থাকবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ রোজগার নির্ধারিত থাকবে। আমি বিভিন্ন বক্তৃতায় বলার চেষ্টা করেছি অক্ষমভাবে যে আমাদের যে জাতীয় অর্থনৈতিক প্রগতির যে বিজ্ঞাপন পেয়েছি আমরা গত 53 বছরে, তা থেকে আমাদের গড়পড়তা মাথা পিছু আয় বেড়েছে, কিন্তু আমি বলেছিলাম কি সর্বনিম্ন আয় কত বেড়েছে এটাই হবে আসলে মাপকাঠি। একজন অর্থনীতিবিদ আমি পাই না যে আমার সাথে একমত করে, তাই না? বোঝা গেল আমি অর্থনীতিবিদ নই। আমি যে মিনিমাম ওয়েজের উপর ভিত্তি করে এই জাতীয় অর্থনৈতিক প্রগতি মাপতে হবে। সর্বনিম্ন আয় কত, সবচেয়ে কম যে আয় করে, তারা বলে এখানে শতকরা 20 জন লোক তো এখন হতদরিদ্র, মানে চরম দারিদ্র সীমার নিচে আছে। তো তার মানে তো আপনি স্বীকার করেন যে দেশে কোনো উন্নতি হয় না। একজনও লোক দারিদ্র সীমার নিচে থাকবে কেন? এই প্রশ্নটা আপনি করতেই পারেন নৈতিকভাবে। আমি সর্বোচ্চ আয়ের কথাটা বলি নাই, কারণ বলি নাই জায়েদের ভয়ে, কারণ পণ্যের ব্যাপার তো, যে বেশি উচ্চারণ করতে পারে। প্রত্যেক শিল্পী ও কলা কুশলীর বছরে সর্বোচ্চ সর্বনিম্ন ছবির সংখ্যা নির্ধারিত থাকবে। এটা হতে আপনি একটা রাশিয়ান প্রভাব মনে করতে পারেন। আমরা এই সবগুলো কথা আমি মানতে বাধ্য নই, শুধু আপনাদের শোনাচ্ছি। প্রতি বছরে যে কয়টি ছবি নির্দিষ্টভাবে তৈরি হবে সেই ছবিগুলোকে প্রয়োজনের ভিত্তিতে শিল্পী কলা কুশলীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এগুলি ইউটোপিয়া হইতে পারে, কিন্তু এখান থেকে আমাদের শেখা আছে কোন কথাটা আমরা নেব, কোন কথাটা নেব না। একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সেখানে নতুন শিল্পী ও কলা কুশলীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিল্পী ও কলা কুশলীদের চাকরি নিশ্চিত করতে হবে। আমি দূরে বলবো না, আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটের কথা বলবো না। আমাদের দেশের ছেলেমেয়েরা ভারতীয় বৃত্তি নিয়ে সেখানে পড়তে যান, বোর্ডে গিয়ে তারা ভারতীয় সিনেমা নির্মাণ করেন, তারা মনি কাউলের ছবি নির্মাণ করেন, আমার বন্ধুরা, তাই না? যে ভালো তো, এটা আমরা সব জায়গাতেই শিখবো, কিন্তু আমরা যে ছবি বাড়াতে চাই। কিউবানরা যে ফিল্ম ইনস্টিটিউট করেছে, আন্টার ল্যাটিন আমেরিকা এসে সেখানে পড়তে আসে। কিউবানরা শুধু ফিল্ম ইনস্টিটিউট করে নাই, দে প্রডিউস সাম অফ দ্য বেস্ট মেডিকেল কলেজেস, বেস্ট ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশনস। এটাও জানতে হবে আমাদের। আজকে খবর পেলাম, খুব বেদনাহত হলাম যে কিউবাতে লোক চিনি মেশানো পানি খেয়ে খাদ্যের অভাব পূরণ করছে।
কিউবা এখন দারিদ্র সীমা চলে গেছে। ফিডেল কাস্ট্রো নিজের নামে একটাও রাস্তা করতে দেন নাই, ফিডেল কাস্ট্রো নিজের নামে একটা বিমানবন্দর করতে দেন নাই, এবং তিনি হাভানায় শায়িত হতে অস্বীকৃতি জানিয়েছেন। যেখানে জন্মেছিলেন ওরিয়েন্তে প্রদেশ, কিউবার, এটা প্রায় 700 মাইল পূর্ব থেকে, হাভানা থেকে, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। মানে মানুষের মানুষের পার্থক্য আছে। তারপরেও আমার পাশে আছে কোচি, কিউবার সমালোচক, আমি তাকে সমালোচনা করার অধিকার দিয়েছি, আমি তো কিউবা কোনদিন যাইনি, ওতে কিউবা মানুষ ভ্রমণ করে আসছে, ওখানে মানুষ আজকে খেতে পারছে না, কিন্তু ফিল্ম ইনস্টিটিউট ঠিকই করেছে। দেখেন, আসলে কাসা দে লাস আমেরিকাস তারা করেছে, যেখানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভালো সাহিত্য পুরস্কার দেওয়া হয়, কাসা দে লাস আমেরিকাস, হাউস অফ দি আমেরিকাস। এই যে ওরা দাবি করে যে আমেরিকা তো আমাদেরও, আমেরিকা শুধু নর্থ আমেরিকা নিয়ে যাবো না, আমেরিকা ওরা বলে এল নর্থে, আর ওরা হলো লাস আমেরিকাস। তো একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এই কাজগুলি করতে হবে। তারপরে বলছেন এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিল্পী ও কলা কুশলীদের চাকরি নিশ্চিত করতে হবে। আসলে এটা জীবিকার তো প্রশ্ন তো একটা আছেই। প্রতি বছরের নির্মিতব্য ছবির একটা নির্দিষ্ট সংখ্যা নবাগত শিল্পী ও কলা কুশলীদের জন্য বরাদ্দ থাকবে। আমি বলছি কি, ফিল্মিক ইমাজিনেশন অফ আওয়ার টু গ্রেটেস্ট ফিল্ম মেকার্স। এই যা হচ্ছে, ছবির আয় ও ব্যয় সম্পূর্ণভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু সরকারের দ্বারা এমনি ডিএফপি দ্বারা নিয়ন্ত্রিত হলে হবে না। ওনারা বলছেন যে একটা চলচ্চিত্র মন্ত্রণালয় হবে, এবং সম্ভবত ওনারা নিজেরাই মন্ত্রী হবেন, এটাই ধরে নিচ্ছি আমি। কোন ছবি ব্যবসায়িক দিক থেকে বিশেষ সাফল্য অর্জন করলে সেই ছবির শিল্পী ও কলা কুশলীদের বোনাসের ব্যবস্থা করতে হবে। উচ্চমান সম্পন্ন ছবির জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে। চলচ্চিত্র শিল্পে নিযুক্ত সারাক্ষণিক শিল্পী, এটা নতুন শব্দ দেখলাম, সার্বক্ষণিক নয়, সারাক্ষণিক। হ্যাঁ, বাংলা এখন শব্দতে নষ্ট হচ্ছে। রেডিও টেলিভিশনের খবরে দেখেন সব শেষ বলে, সব শেষ কোনো শব্দ হয় না, মানে এটা ভালগার শব্দ। এটা ছিল সর্বশেষ অথবা সবার শেষে, সবার শেষে, সবার পিছে, সব হারাদের মাঝে। ভাষার তো নিজের গঠন আছে, কিন্তু ভাষাকে যখন আপনি গডু চণ্ডালি করেন তখন এক ধরনের বিদ্যুৎ অবস্থা তৈরি হয়। বর্তমানে বাংলা লেখার আমি একটা দলিলও দেখতে পাই না যার মধ্যে 5টা প্রতি পৃষ্ঠায় ভুল থাকে না, সিনট্যাক্সের ভুল। তাহলে এই যে নিম্নমানের বাংলা শিক্ষা হচ্ছে স্কুলে, এটা তো পরিষ্কার আমাদের ইয়েতে। আমি কোনো বাংলা পণ্ডিত নই, আমি তো ভালো হাই স্কুলের মাস্টারের কাছে পড়েছিলাম, এইটুকুই হচ্ছে বাসনা। ও চলচ্চিত্রে আর কি আছে, দ্বিতীয় পর্যায়ে আসে পরিবেশনা সংস্থাগুলো। এগুলোকে জাতীয়করণের সমস্যা খুব বেশি নয়। গত 25শে মার্চের আগের হিসেবে দেখতে গেলে দেখা যাবে বাংলাদেশের পরিবেশনা সংস্থাগুলোর বেশিরভাগ হচ্ছে পশ্চিম পাকিস্তানি ও তাদের তাঁবেদারদের। এদের অনেকে ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে, অনেকেই পাকিস্তান সরকারের দালাল হিসেবে কাজ করেছে ও করছে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ, এই দুই শ্রেণীর লোকদের দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশনা সংস্থাগুলোকে জাতীয়করণে সরকারকে কোনো আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে না। ওনাদের খান আতাউর রহমানকে নিয়েও একটা বিতর্ক ছিল তখন, আমি আর সবগুলি উচ্চারণে করছি না। বাকি যে স্বল্পভাগ পরিবেশনা সংস্থা রয়েছে তাদের পুঁজি ও মূলধন অত্যন্ত নগণ্য, এবং এই সমস্ত পরিবেশকদের হাতে প্রযোজকদের যে ছবি রয়েছে তার সংখ্যা অত্যন্ত কম। তো কি হবে, হিসাব করলে দেখা যাবে এই ছবিগুলো দিয়ে প্রায় ক্ষেত্রেই তারা তাদের মূলধন ফিরে পেয়ে ইতিমধ্যে বেশ মুনাফাও করেছে। এদের কাছে যে সমস্ত ছবি আছে সেগুলোকে সরকার ইচ্ছে করলে নামমাত্র মূল্যে কিনেও নিতে পারেন। জাতীয়করণের পরে যে ছবি তৈরি হবে এবং ইতিমধ্যে তৈরি হওয়া ছবিগুলো এনসিসির মাধ্যমে পরিবেশিত হবে। আবার মনে করিয়ে দিচ্ছে, এনসিসি মানে ন্যাশনাল কি বলে, কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি অর অফ সিনেমাটোগ্রাফি। তৃতীয় পর্যায়ে হলো প্রদর্শন, অর্থাৎ সিনেমা হলগুলোকে জাতীয়করণ করা। আমি এটার উপর গুরুত্ব দিতে চাচ্ছি। জাতির পক্ষে যদি জাতীয় স্কুল হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি 50টা থাকতে পারে বাংলাদেশে, তো বাংলাদেশ সরকারের 500 সিনেমা হল জাতীয়করণ করা তেমন কোনো কঠিন নয়। আজমল তাহলে সেখানে কি দেখাবে? আপনার আগে আমি আপনাদের ভয় দেখিয়েছি, এই যে বিসিএস প্রশাসন একাডেমির লোকেরা চালাবে, এটা হবে না। যদি আপনি সিনেমার লোকদের দিয়ে করেন তাহলে এটা করা সম্ভব। তারপরে এদের তৎকালীন ইউটোপিয়া দেখেন, রসিকতা, বাংলাদেশে বর্তমানে 35টির মতো সিনেমা হল রয়েছে। না, আমি ভুল বললাম, 135টির মতো সিনেমা হল রয়েছে। আর কি এগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। 72 সনের কথা বলছেন। প্রথম ভাগে পড়বে 18টি শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল, এগুলোর প্রতিটির মূলধন 12 থেকে 18 লক্ষ টাকা। দ্বিতীয় ভাগে পড়বে 70টির মতো সিনেমা হল, যেগুলোর মূলধন 5 থেকে 8 লক্ষ টাকা। বাকি যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলোর মূলধন 50,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে। এখন আপনারা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে বসিয়ে দেবেন। যদি শেখ হাসিনার অ্যারিথমেটিক ব্যবহার করেন, 100 দিয়ে গুণ করবেন, তাহলে হয়ে যাবে। এই 3 ভাগে বিভক্ত সিনেমা হলের অনেকগুলোই পশ্চিম পাকিস্তানিদের ছিল, যারা এখন বাংলাদেশ ছেড়ে চলে গেছে।
আরো অনেক সিনেমা হলের মালিক পাকিস্তানি শাসক চক্রের দালালি করেছে। এগুলি বিধানের বক্তব্যকে সমর্থন করতেছি মাত্র। এই সমস্ত সিনেমা হলকে জাতীয়করণের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। বাকি যে সমস্ত সিনেমা হল রয়েছে সেগুলোকে ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে জাতীয়করণ করা যেতে পারে এবং এই ক্ষতিপূরণ সিনেমা হলগুলোর আয়ের থেকেই দেওয়া সম্ভব হবে। জাতীয়করণের পরে এই সিনেমা হলগুলো সরাসরিভাবে এনসিসির নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে। শেষ। আমার বক্তৃতা এখানে শেষ করা যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে।